ॐ स्थापकाय ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय ॐ शान्ति शान्ति शान्तिः। Revered Swami Shastragnananda Ji Maharaj, dear Swami Mahapragyananda Ji Maharaj, dear Brahmachari Maharaj Tattva Chaitanya Ji, other revered monks, Brahmachari Maharajas, esteemed members of the teaching faculty, non-teaching staff, and my dear students. আমার খুবই আনন্দ হচ্ছে এই যে গত প্রায় 30 দিন এখানে আছি ভারতবর্ষে। আমি গুনে গুনে দেখছিলাম আমার প্রায় 27 না 28 খানা বক্তৃতা হয়েছে। আরম্ভ করেছিলাম 3টে, ভেবেছিলাম 4টে বক্তৃতা হবে বলে টোটাল, তো সব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে করতে এতগুলো হয়ে আজকে কিন্তু শেষ, হোপফুলি। কালকে আর একদিন আছে, কে জানে কি হয়। মহারাজ যেটা বললেন যে বিভিন্ন সাবজেক্টে আলোচনা করতাম, শুধু বেদান্ত কি ফিলসফি নয়, আমার আরেকটা প্রিয় সাবজেক্ট হচ্ছে এরোপ্লেন, তো সবাই জানে সেটা। তো আমার আগে যারা ছিল ব্রহ্মচারী মহারাজরা, টিচার, স্টুডেন্টরা, অনেক বছর আগে আমি যখন ব্রহ্মচারী কি নূতন সন্ন্যাসী হয়েছি, তারা জানতো যে বিশ্বমাজ প্লেন পাগল মানুষ। একবার একটা খুব বড় বেদান্তের আলোচনা, একটা গোষ্ঠী হচ্ছে আমাদের বেলুড় মঠে ট্রেনিং সেন্টারে, তো সবাই কিছু বললো, আমিও কিছু বললাম। ব্রহ্মচারী মহারাজরা প্রশ্ন করছে, তো কেউ আমাকে কোনো প্রশ্ন করলো না, তাহলে কেউ আমাকে কি জিজ্ঞেস করলো না। যাই হোক, আমি একটু মন খারাপ হয়েছিল, বেরিয়ে আসছি আমি গেট থেকে, তখন একজন ব্রহ্মচারী মা ছুটে এসে, মহারাজ একটা প্রশ্ন আছে। আমার যা, এখন কিছু নিশ্চয়ই হবে, ব্রহ্ম আত্মা চৈতন্য। মহারাজ ওই প্লেনটা ওড়ে কী করে? তো আমার এরকম রেপুটেশন ছিল যে, তার একটা কারণও আছে। এবার আমি উড়িষ্যায় গেছি, ইন্টারভিউ, টিভির থেকে ইন্টারভিউ করতে এসছে, সে বলছে যে আমরা শুনেছি আপনি পাইলট হতে চেয়েছিলেন, তারপরে সাধু হয়ে গেলেন, মানে কী সর্বনাশ। এটা এক জায়গায় আমি বলেছিলাম যে আমার ছোটোবেলায় প্লেন খুব ভালো লাগতো, আমার একটা ইচ্ছে ছিল, ভাবতাম যে বড় হয়ে তো পাইলট হব, কিন্তু আমি পরে যখন ঠিক করলাম, মাই এম ইজ নট বিং আ পাইলট বাট বিং গড রিয়েলাইজেশন। এবার ভুবনেশ্বর এয়ারপোর্টে নেমে দেখলাম অনেক পাল্টে গেছে, বিশাল এখন বড় ব্যাপার, সব জায়গায় যেমন ভারতবর্ষে অনেক এয়ারপোর্ট, শহরগুলো সব অনেক বড় বড়। এমনকি এখানকার যে এয়ারপোর্টগুলো, কলকাতা এয়ারপোর্ট, স্পেশালি দিল্লি টার্মিনাল 3, আমেরিকাতে ওখানে কোথাও নেই এরকম এয়ারপোর্ট। নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্ট, লাগুয়ার্ডিয়া, নেওয়ার্কের লিবার্টি ইন্টারন্যাশনাল, ওগুলো সবই এখানকার এয়ারপোর্ট থেকে ছোট। তার একটা কারণ হচ্ছে ওগুলো অনেক পুরনো, আর ওইগুলো একটু একটু ইমপ্রুভ করেছে, জায়গাও বেশি নেই। কিন্তু ওই ভুবনেশ্বর এয়ারপোর্টে নেমে আমি দেখছি, আমার মনে পড়ে গেল ছোটোবেলায় স্কুলে পড়তাম, স্কুল থেকে ফিরে এসে সাইকেল করে এয়ারপোর্টে চলে আসতাম, চলে এসে সেখানে প্লেন নামা আর ওঠা। তখনকার দিনে ভুবনেশ্বর ছোট্ট এয়ারপোর্ট, দিনে 2টো প্লেন মাত্র। এখন লোকে হাসবে শুনলে, এখন মিনিটে মিনিটে প্লেন নামছে আর টেক অফ করছে, তখন সারা দিনে 2টো ছিল। আমি জানতাম কখন আসবে কখন নামবে, তো সেটা দেখার জন্য আমি হাঁ করে বসে থাকতাম। তারপরে ছোটো প্লেনগুলো, প্রাইভেট যেগুলো গভর্নমেন্টের স্টেট প্লেন, সেই হ্যাঙ্গারে গিয়ে আমি বসে থাকতাম। একদিন একজন পাইলট, তিনি স্টেট পাইলট ছিলেন, তিনি আমাকে ডেকে বললেন যে বাবা দেখো, ও বুঝেছে আমার মনের কি আছে, তো বাবা দেখো তোমাকে দেখে মনে হয় ইউ আর অ্যান ইন্টেলিজেন্ট বয়, তুই একটু পড়াশুনো করো, অন্য কোনো লাইনে যাও, এই লাইনে এসো না, উই আর গ্লোরিফাইড বাস ড্রাইভার্স। তো তারপর থেকে আমি যাওয়া ছেড়ে দিলাম, কিন্তু আমার ইন্টারেস্ট রয়েছিল, এখন অবধি আছে। আর অদ্ভুত ব্যাপার, হ্যাঁ কোনটা, হ্যাঁ পাইলট হয়েছে, এটাও একটা ব্যাপার যে এই কিছুদিন আগে অ্যাকচুয়ালি প্লেন চালালাম আমি। তো এটা খুবই সোজা, আমেরিকাতে ইফ ইউ ওয়ান্ট টাকা দিলে ওরা একটা ফ্লাইং লেসন দিয়ে দেবে, ইউ ক্যান গো অ্যাকচুয়ালি ফ্লাই এ প্লেন, পাইলট পাশে বসে থাকবে, ভয়ের কোনো ব্যাপার নেই। তো দুজন ভক্ত ওরা বলেন চলুন মহারাজ, কোথায় চলুন না, বললেন গেল। তারপরে ওরা জানে আমি প্লেন ভালোবাসি বলে, আপনাকে আমরা প্লেন ওড়াবো, আপনি প্লেন ওড়াবেন। তাহলে এয়ারপোর্টে গেলাম, ছোটো এয়ারপোর্ট, ওখানে ওই ছোটো ছোটো প্লেন, সেসনা, সিঙ্গল ইঞ্জিন, টুইন ইঞ্জিন প্লেনগুলো আছে। তো সেখানে ওই টাকা দিলে একজন পাইলট নিয়ে কিছুক্ষণ ঘোরাবে আকাশে, তো ইউ ক্যান ফ্লাই, ইল গিভ ইউ বেসিক ট্রেনিং দিয়ে দেবে একটা। তো ওখানে দেখি ঢুকে ভুলে গেছি সেদিন হচ্ছে 9/11, আর নিউ ইয়র্কে 9/11 মানে ভয়ঙ্কর ব্যাপার। ওই যে আক্রমণ হয়েছিল, টুইন টাওয়ার ধ্বংস হয়ে গেছে, সবাই মনে রেখেছে। এয়ারপোর্টে ঢুকে দেখি বড় পোস্টার লাগানো আছে, ওই 9/11 ছবি দেওয়া,
ডোন্ট লেট ইউর প্লেনস ফল ইন দ্য রং হ্যান্ডস। তো আমি ঢুকেছি এরকম ড্রেস পরে, তো সে সাহেব ওখানে ডেস্কে দাঁড়িয়ে আছেন, কটকট করে আমার দিকে এরকম করে তাকাচ্ছেন, মানে এটা একদম মূর্তিমান রং হ্যান্ডস দেখা যাচ্ছে। বলে কী ব্যাপার? তখন আমি প্লেন এরকম চালাবো, তো পাইলটেরও সন্দেহ হয়েছে যে আপনি গাড়ি চালাতে জানেন? তা আমি বললাম, এখন সত্যি কথা যে গাড়ি চালাতে জানি, আমি ক্যালিফোর্নিয়াতে চালাতাম, কিন্তু আমার লাইসেন্স নেই। তো এখন বললাম যে না, আমার তো আমি লাইসেন্স ড্রাইভার নই। ও তো ভয় পেয়ে গেল যে কাকে প্লেন চালানো শেখাতে হবে। তো টেক অফ করে তারপরে প্রায় 2 ঘন্টা আমি প্লেন চালালাম। ল্যান্ডিংয়ের পরে কিন্তু ল্যান্ডিং আর টেক অফটা পাইলট করে দেয়। তারপর পাইলট খুব খুশি হয়। ওই দুজন ভদ্রলোককে, যে ভদ্রমহিলা আমাকে নিয়ে গেছিলেন, তাদের বললেন যে হি ইজ দ্য বেস্ট ফার্স্ট টাইম পাইলট আই হ্যাভ এভার সিন। ফার্স্ট টাইমের জন্য এর বেস্ট। এরকম হাততালি দেওয়ার কিছু নেই, ওটা দীর্ঘ সারা জীবন প্লেনের বই পড়তে পড়তে থিওরিটিক্যাল নলেজ টনটনে, কোনোদিন প্র্যাকটিক্যাল করিনি। সো এটা তো প্লেনের ঘটনা। লেট মি টেল ইউ অ্যাবাউট আ ডকুমেন্টারি যেটা এখন আমেরিকাতে খুব পপুলার হয়েছে এই গত 1-1.5 বছর ধরে। সোশ্যাল ডাইলেমা বলে একটা ডকুমেন্টারি। তো সেটা হচ্ছে দিস নিউ ভেরি পাওয়ারফুল টেকনোলজি উইচ উই অল হ্যাভ। আমাদের পকেটে আছে স্মার্টফোন। তো এখানে বলা হচ্ছে দের ইজ সামথিং কল্ড দি অ্যাটেনশন ইকোনমি। অ্যাটেনশন ইকোনমি মানে কি, যে দেখো ইন্টারনেটে ওরা দে ফাউন্ড আউট ভেরি ফাস্ট আমার ওয়েবসাইট, আমার ওয়েব পেজে হোয়াট এভার কন্টেন্ট আই গিভ ইটস নট এনাফ। কারণ সব কিছুই তো ফ্রি এখন অ্যাভেলেবল। তুমি কি এমন দেবে এক্সট্রা নিউ যেটা অন্য কোথাও নেই? সবাই তোমার কাছে আসবে দেখতে, তোমার ওয়েব পেজে আসবে, নাথিং। সব কিছুই দেওয়া আছে ফ্রিলি ওখানে। Now, how to get the attention of people? কি করে, how do you ensure people will come to your website, তোমার news portal, তোমার you visit your company's website or whatever it is? You have to grab their attention. আর কেন attention grab করবে? Because money. Behind it everything is money. তুমি যতবার ওই web page যাবে, more you click, the more revenue it generate for that provider. Now, how to capture your attention? এটা অ্যাকচুয়ালি চলছে সিলিকন ভ্যালি। সাম অফ দ্য স্মার্টেস্ট পিপল আর দেয়ার, আর তারা সারাক্ষণ ভাবছে তোমার কনসেন্ট্রেশনটা কী করে নষ্ট করবে। বেসিক্যালি দ্যাটস দেয়ার জব। সো দে আর ডিজাইনিং টেকনোলজিস উইচ উইল অ্যাডিক্ট আস। যদি আমরা নিজের থেকে ভিজিট করতে আরম্ভ করি, আমরা যদি অ্যাডিক্টেড হয়ে যাই ওই কন্টেন্ট, ওই ওয়েব পেজে, তাহলে ওদের কাজ হয়ে গেল। নিজের থেকে যদি বারে বারে কেউ আসতে চায় to my web page, তাহলে তো আমার রেভিনিউ বাড়তেই থাকবে। Now, how do I addict you? কি করে তোমাকে অ্যাডিকশন করা যেতে পারে? এখানে একটা কথা আছে, রিমেম্বার when the product is free, যদি কোনো ফ্রি প্রোডাক্ট তুমি পাচ্ছ, রিমেম্বার দেন you are the product which is being sold. যদি মার্কেটে একটা ফ্রি পেয়ে যাচ্ছি, সেখান থেকে ওখানে অন্য কোনো মতলব আছে। মতলবটা কি? তাহলে ওখানে কি বিক্রি করছে? ওই ইন্টারনেটটা বিক্রি করছে না, ওয়েব পেজটা বিক্রি করছে না, ও তোমাকে বিক্রি করছে ওখানে। না, আমাকে বিক্রি করছে মানে আমি তো বেশ আছি না, তোমার অ্যাটেনশন, তোমার সময়, তোমার ফোকাসটাকে ওখানে বিক্রি করা হচ্ছে। সো দ্যাট ইউ কিপ অন ভিজিটিং ইট, ইউ গিভ ইউর সাম পার্ট অফ ইউর ডে এভরি ডে টু দ্যাট ওয়েব পেজ। এইটাই বিক্রি করা হচ্ছে ওখানে। তো কী করে মানুষকে অ্যাডিক্ট করবো? ইউ জাস্ট সি দ্যাট ডকুমেন্টারি, সত্যি দেখাবার মতন ওটা, মানে হোয়াট সিইং হোয়াটস গোয়িং অন। The technology is gambling. তো লাস ভেগাস ওখানে আমেরিকাতে খুব বিখ্যাত। সবাই ওখানে, কোনো ভালো লোক যায় না লাস ভেগাসে, যায় ইয়ে করতে, ফুর্তি করতে আর জুয়া খেলতে। ওখানে সব বড় বড় গ্যাম্বলিং ক্যাসিনোজ আছে। আমি গেছি, কিন্তু জুয়া খেলতে যাইনি। আমাদের স্বামী সহানন্দজি ছিলেন, উনি বললেন যে ওইখানেই একটা বেদান্ত সোসাইটি দরকার। কেন? ওই যখন মানুষ ক্যাসিনোর থেকে বেরিয়ে আসবে, হতাশ হয়, তখন এখানে এসো, তোমাকে দেখাচ্ছি বেদান্ত। তখন রেডি, তখন ফিট ক্যান্ডিডেট ফর বেদান্ত হয়ে আসবে। সর্বহারা হয় যখন ওখান থেকে বেরিয়ে আসবে, যদিও বেশি লোকজন যায় না বেদান্ত সোসাইটি, সবাই ওখানেই যায় ওই ক্যাসিনোতে। তো ওখানকার টেকনোলজিটা কি? সিম্পল, একটা সিম্পল বাট ডেভিলিশ সাইকোলজিটা কি, যে তুমি ওই যদি গ্যাম্বলিং মেশিনে গিয়ে খেলো, দেন ইউ উইল সি
ইটস নট দ্যাট ইউ উইল নেভার উইন, তুমি মাঝে মাঝে জিতবে, মাঝে মাঝে জিতবে, কিছু পয়সা কিছু ডলার পাবে, বাট ইটস নট দ্যাট ইউ উইল উইন রেগুলারলি জিতবে না, কি রেগুলারলি হারবেও না। র্যান্ডামলি একটা স্ট্যাটিস্টিক্যাল প্যাটার্ন করা আছে, ইউ উইল ওয়ান্স ইন আ ওয়াইল উইন, ওই আশাতে আরেকবার করে দেখি, এবার হয়তো জিতে যাব, তার অনেকটা ডলার পাবো, হলো না, আরেকবার করি, দূর ছাই, আর একবার করি, তাতে যা হয় হয়, যেই করলাম জিতে গেলাম, বাহ আরেকবার করে দেখি তাহলে। এইভাবে ইউ আর কেপ্ট হুকড। রিমেম্বার, অন দ্য হোল, ইন দ্য লং রান, দোজ হু আর গ্যাম্বলার্স দে আর বাউন্ড টু লুজ। বলেন অনলি দ্য হাউস উইন্স, যে ক্যাসিনো সেই জিতবে, এমনভাবে প্রোগ্রামিং করা আছে, দে উইল উইন। বাট হোয়াট দে উইল ডু ইজ গ্যাম্বলিং অ্যাডিকশন হয়ে যায়। গ্যাম্বলিং অ্যাডিকশন কেন? ও ছাড়তে পারে না ওটাকে। সেই ইঁদুর পরীক্ষা করা হয়েছে সাইকোলজিতে, একটা লিভার আছে, সেই ইঁদুরটা যদি লিভার টেপে, যতবার মাউস প্রেসেস দ্য বাটন, ওয়ান্স ইন আ ওয়াইল একটা করে ফুড প্যালেট আসবে ওখান থেকে, সবসময় নয়। তো যদি টিপছে, ফুড এলো, তো সে টিপবে, খেয়ে যাবে, খেয়ে খেয়ে যখন পেট ভরে গেল টেপা ছেড়ে দিল। কিন্তু যদি রেগুলারলি না পড়ে, ও টিপছে, মাঝে মাঝে একটা করে পড়ছে, ইঁদুরটাও অ্যাডিক্টেড হয়ে গেছে, দেখি না চেষ্টা করে আবার আসে কিনা, সে টিপেই যাচ্ছে। দ্যাট ইজ দ্য সাইকোলজি। নাও হোয়াট ডিড দে ডু উইথ দিস সাইকোলজি? সেটা নিয়ে এলো আমাদের মোবাইল ফোনে। মোবাইল ফোনে ওই দেখবে, এই ফোনগুলো কিন্তু সাধারণ জিনিস নয়। হ্যাঁ, মাঝে মাঝে টং করে উঠলো, মাঝে মাঝে একটু ভাইব্রেট করে উঠলো, মাঝে মাঝে একটা এই মেসেজ এলো, সেই মেসেজ এলো, আমি দেখতে কি এসছে। 99.99% অফ দ্য টাইম ইটস ট্র্যাশ, রাবিশ, কিচ্ছু নেই, কোনো আমার কাজের জিনিস নেই। কিন্তু ওটা আমাকে ট্রেনিং করা হচ্ছে যে যখন বাজবে, ভাইব্রেট করবে, একটু দেখবে তুমি। যদি ওইটা করো, কিছুদিন করতে করতে দেখবে একেবারে ফোনটাকে অফ করে দিতে আর ইচ্ছে হবে না। দেখবে যদি একেবারে ফোনটাকে অফ করে দিয়ে আর অস্বস্তি হবে, হোয়াট এম আই মিসিং আউট, কি একটা নাম আছে, ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, হ্যাঁ ওটা নাম বলে, FOMO, ফিয়ার অফ মিসিং আউট। কি একটা যেন হয়ে গেল, আমি জানতে পারলাম না, হয়তো দরকারি মেসেজ এসছে, হয়তো কোনো আমার ফেসবুক কোনো জায়গায় কোনো আপডেট এসছে, এই সোশ্যাল মিডিয়া থেকে কন্টিনিউয়াসলি আপডেট আসছে, তোমাকে অবজার্ভ করছে, ওরকম মানে একদম সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বসানো আছে, আমাদের সব ব্যবহারগুলো অবজার্ভ করছে। শুধু অবজার্ভ করছে না, আমরা কি বলছি এখনই, যে ফোন অন আছে, আমরা যে কথা বলছি শুনছে, অ্যাকচুয়ালি শুনছে, অ্যান্ড ইটস বিং রেকর্ডেড। আর সেইটার বেসিসে তোমাকে ওরা অ্যাডভার্টাইজমেন্ট পাঠাবে। আমি অমুক সময়, আচ্ছা কালকে দিল্লি আছে, আমি অন করে দেখবো, শিওর এনাফ দিল্লির ফ্লাইটে কী কী অপশান আছে, এই খাবারটা খাবেন, এই উবারটা করবেন, এই হোটেলে থাকবেন। কি করে জানলো দিল্লি যাচ্ছি বলে? ওই যে টিকিট একটা কাটা হয়েছে, ওটার সঙ্গে কোনো কানেকশন নেই, কিন্তু আমার পুরো ইমেল স্ক্যান করে দেখে নিল, ও এই বেটা দিল্লি যাবে, তাহলে এটাকে কয়েকটা অফার দিয়ে দেখি, নায়িকা নিতেই পারে, হু নোজ। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। দ্য কি ইজ, আর আমাদের অসুবিধাটা কি? অসুবিধে হচ্ছে ইট ইজ টেকিং অ্যাওয়ে আওয়ার অ্যাটেনশন, আমাদের সময়, অ্যান্ড ইটস উই আর গেটিং অ্যাডিক্টেড টু ইট। যারা আগেকার প্রজন্মের লোক, তারা বলবে তো টেকনোলজি মানে ক্লিশেড কথা, টেকনোলজিতে একটা ভালো ইউজ আছে, একটা খারাপ ইউজ আছে, যেভাবে ইউজ করবে সেটাই, যদি ভালো ইউজ করলে ভালো, খারাপ ইউজ করলে খারাপ। নো, দে আর রং। It is not a neutral technology. It has been purpose designed to affect our attention and to addict us. পয়সার জন্য আছে ওর পেছনে। যে ল্যান্ডলাইন একটা বসেছিল ঘরে, আমরা ছোটবেলায় দেখেছি, ওটার সঙ্গে আমাদের এই পকেটে যে ফোনটা আছে, হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স আছে। দ্যাট ল্যান্ডলাইন ওয়াজ এ স্ট্যাটিক ডিভাইস। 10 বছর 15 বছর ওই একটাই সেট থাকতো বাড়িতে, হ্যাঁ, কখনো কাজ করতো কখনো করতো না, যাই হোক। কিন্তু এই ফোনটা এখন সব রকম কাজ করে, বিশেষ করে কানেক্টিভিটি, ইন্টারনেট, ডেটা ইজ দ্য চিপেস্ট ইন ইন্ডিয়া। এখানে যা তোমরা খরচ করছো, আমি ইউএসএতে নিউ ইয়র্ক ম্যানহাটনে আমি যা ডেটা পাই, ইউ আর গেটিং 10 times চিপার ইন ইন্ডিয়া, 10 times চিপার। আমি সারা মাসে আমার লিমিট হচ্ছে বোধহয় কত, 6 GB না কত, এখানে তুমি 1.5-2 GB পার ডে ফ্রি পাচ্ছ। ওটা ওখানে হচ্ছে চিপ প্ল্যান একটা।
সো দিস ইনর্মাস কানেক্টিভিটি, ইনফ্যাক্ট একটা কাজ ভালো করে না এই ফোনগুলো, সেটা হচ্ছে ফোনের কাজ। মানুষ ফোন করছে আমি দেখেছি জিওতে, এই দিক থেকেও হ্যালো 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 করে যাচ্ছে, ওদিক থেকেও হ্যালো 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 করে, ড্রপ সিগন্যাল। ওই একটা কাজ ঠিক করে না, বাকি সব করছে ঠিক করে। সো দিস attention, and it has a tremendous impact, especially on students. What happens is we lose the power of focus. এইটা একটা নতুন একটা ফেনোমেনন, আমেরিকাতে এখন এই নিয়ে অনেক আলোচনা চলছে, আর চিন্তাও হয়েছে অনেকে। ড্যানিয়েল গোলেমান, যিনি খুব নামকরা সাইকোলজিস্ট অ্যান্ড রাইটার, হি ওয়াজ দ্য ওয়ান হু কয়েন্ড দ্য টার্ম ইকিউ, ইমোশনাল ইন্টেলিজেন্স। এক সময় খুব ওইটা নিয়ে খুব কথা হয়েছিল। হিজ লেটেস্ট বুক ইজ অন ফোকাস, অন কনসেন্ট্রেশন। উনি বলছেন, আমি গত কয়েক বছর ধরে লক্ষ্য করছি পেরেন্টস, টিচার্স, কর্পোরেট যারা হায়ার করে, HR এর লোক, এবং young people, students also, all of them are coming forward and talking to me about a crisis of concentration, a crisis in focus. আমি নিজে দেখেছি, এই বললেন উনি, এক বছর আমি হার্ভার্ড ইউনিভার্সিটিতে ছিলাম, তো আমি গিয়ে দেখতাম যে কিভাবে, আমি তো অনেক বছর পরে পড়তে গেছি, মানে সেই 1994-এ আই লেফট অ্যান্ড আই কেম টু বি আ মাঙ্ক। তারপরে শিক্ষণ মন্দিরে ছিলাম অবশ্য, বিএড এক কিছু, এত বছর পরে ওখানে গেছি পড়তে। তো সি হাউ দ্য কালচার হ্যাজ চেঞ্জড, অ্যান্ড সবাইকার ওই ক্লাসে বসে আছে, সবাইকার ল্যাপটপ আছে। আর রিমেম্বার, দিজ আর অল ভেরি গুড স্টুডেন্টস। সো প্রফেসর ইজ টিচিং, অ্যান্ড আমি লক্ষ্য করলাম, আমি গ্যালারির পেছন দিকে ওপরে বসতাম, তো ছেলেমেয়েরা পড়ছে যখন, দে আর লিসনিং টু দ্য প্রফেসর, দেন দে আর লুকিং এট দ্য ল্যাপটপ, ওই কিছু একটা সার্চ করছে, যেটা উনি বলেছেন সেটা সার্চ করলো, সার্চ করে ওখান থেকে আরেকটা জায়গায় গেল, আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেল, কিছুক্ষণ ওদিক সে ঘুরে টুরে এসে আবার কি বলছেন শুনলো। সে প্রফেসর কিন্তু বলে যাচ্ছেন, মাঝখানে পুরো গ্যাপটা পুরো মিস হয়ে গেল কি বলছেন। দিস ইজ এ নিউ ফেনোমেনন কল্ড ইন্টারমিটেন্ট অ্যাটেনশন। ইন্টারমিটেন্ট অ্যাটেনশন মানে অ্যাটেনশন দিচ্ছে না তা নয়, দিচ্ছে, আবার একটু ফোনটা দেখলো, আবার শুনলো, আবার একটু ফোনটা দেখলো, আবার শুনলো। শুধু কলেজে নয়, this is also true in offices. অফিসে বলছে, কর্পোরেট অফিসে মিটিং চলছে, বস হয়তো কিছু বলছেন, ওয়ার্কাররা শুনছে, যারা এমপ্লয়ি ম্যানেজার্স, ওই কিন্তু ওই মাঝে মাঝে শুনছে, মাঝে মাঝে দেখছে এটা। সো দিস ইজ দ্য ফেনোমেনন অফ ইন্টারমিটেন্ট অ্যাটেনশন। স্কুল লেভেলেও বলছে, দে হ্যাভ ডান আ সার্ভে অ্যান্ড দে ফাইন্ড দ্যাট স্কুল লেভেলেও দ্য টিচার্স আর রিপোর্টিং দ্যাট অ্যাটেনশন স্প্যান, বাচ্চাদের অ্যাটেনশন স্প্যান অনেক কমে গেছে। যেটা 8 ঘন্টা 25-30 মিনিট একটা করে লেকচার হতো, দ্যাট হ্যাজ নাও বিকাম 10 মিনিটস। 10 মিনিটে বেশি বললে বাচ্চারা স্থির হয়ে বসে থাকতে পারছে না। তোমরা নাও স্কুলের বাচ্চা ওখানে আমেরিকাতে, কেন? দে আর ইউজ টু বিইং এন্টারটেইনড এট হোম অ্যান্ড দে এক্সপেক্ট টু বি এন্টারটেইনড ইন স্কুল অলসো। আমাকে পড়াতে হবে এমন করে যে তারা যাতে একদম সেই সিনেমার মতন করে পড়াতে হবে, নাহলে শুনবে না। So that they feel their attention has to be captured. Now this is not a good state of affairs. Swami Vivekananda বলেছেন, the difference between an ordinary person and a great person lies in the degree of concentration. All knowledge, বলছেন the key to all knowledge is concentration. এই কথা বললে অনেকে বলবে এটা বাড়িয়ে চাড়িয়ে বলেছেন, অল নলেজ কনসেন্ট্রেশন দিয়ে হয়। সায়েন্টিফিক নলেজ একটা সায়েন্টিফিক প্রসিডিওর আছে, টিম ওয়ার্ক আছে, হ্যাঁ, সায়েন্টিফিক গ্র্যান্ট আনতে হবে, ল্যাবরেটরি আছে, এই একটা প্রসেস দিয়ে যেতে যেতে নলেজ হয়, কনসেন্ট্রেশন দিয়ে হবে। আই রেড আ বায়োগ্রাফিক্যাল পিস অন জন ভন নয়ম্যান। ভন নয়ম্যান ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট অফ দ্য ফিজিসিস্ট অফ দ্য 20th। উনি কি 2বার নোবেল প্রাইজ পেয়েছিলেন নাকি, আমি ভুলে গেছি। সো ভন নয়ম্যান, ওনার বিষয়ে একটা বায়োগ্রাফিক্যাল পিস। Basically, he was actually, in some sense, more, I would say, brilliant than Einstein himself. Einstein's achievements গুলো অনেক বেশি, অনেক বড় জায়গায় উনি কাজ করেছেন, কিন্তু ভন নয়ম্যানের বিরাট রেঞ্জ অফ অ্যাচিভমেন্টস, and practically as a person was a blazing intellect. ওনার বিষয়ে বলা হচ্ছে, he had the firm conviction that he would be able to solve any problem, crack any problem by the sheer power of his focused mind. উনি বলছেন, আমি খুব মন দিয়ে একটা জিনিসকে ভাবি, আই এম শিওর এটা সলিউশন আমি বার করতে পারবো। স্বামীজির কথা একদম হুবহু বলছেন, বাই দ্য পাওয়ার অফ কনসেন্ট্রেশন। আমি হার্ভার্ডে যখন ছিলাম, নিজের পড়াশুনো কম করতাম, আর ওখানে আমি যেতাম, যত সব নাম করা
মানে যে ফিল্ডে আমার ইন্টারেস্ট আছে, ইকোনমিক্সে, ফিলসফি, কিছু সায়েন্সে, সাইকোলজিতে, যে যে বই টই লঞ্চ হচ্ছে, নতুন স্কলার যারা আসছেন, হার্ভার্ড এটা একটা প্রেস্টিজিয়াস, যে আমার বইটা যদি হার্ভার্ড থেকে লঞ্চ হয় এটা একটা বেশ বড় ব্যাপার। তো অনেক, তাই জন্য খুব অনেক চিন্তাবিদ, স্কলার্স, তাদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ হয়েছিল। তো ওয়ান থিং আই নোটিসড, আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতাম এই ফোকাস নিয়ে, আর সবাই কিন্তু ওই জায়গায় একমত, যে কোনো বড় কাজ করতে গেলে, এটা তো স্কলারলি কাজ, মানে যেমন তোমরা যেমন আছো, মাস্টারমশাইয়ের যে কাজে আমরা সবাই এখানে আছি, ইটস an academic institution. Most valuable commodity is attention. Time, energy, বিশেষ করে attention, most valuable commodity. সবাইকার, everywhere. And the more, আমি তো দেখছি, ইয়াং ছেলেমেয়েদের বাদ দিলে ওখানে, most of the others, you will be amazed কতটা কম ওরা টেকনোলজির উপর ডিপেন্ড করে। They depend on technology, কিন্তু they insulate themselves from technology. বিশেষ করে রিসার্চ কাজ যখন করছে, একটা স্ট্র্যাটেজি হচ্ছে দে কাট অফ ব্লকস অফ টাইম। সেখানে ওরা কোনো ইমেলের জবাব দেবে না, কোনো সোশ্যাল মিডিয়া তো দূরের কথা, ও সোশ্যাল মিডিয়াকে ওখানে ঘেন্না করে, ওই টপ লেভেলে যারা আছে, ছাত্ররা নয় তো, সোশ্যাল মিডিয়ার থেকে তো দূরে থাকেই, ইভেন ইমেলেরও জবাব দেবে না। দে হ্যাভ টু আইসোলেট দেমসেলস ফ্রম দ্য ওয়ার্ল্ড। কয়েক ঘন্টা প্রতিদিন আমার রিসার্চের কাজে দেবো আমি, ওটা না হলে হবে না। ইফ আই এম স্ক্যাটারিং মাই সেলফ, আমি একটা প্রফেসরকে ওখানে দেখলাম না যে সারাক্ষণ সোশ্যাল মিডিয়া করছে, সেলফি তুলছে, নো। ছাত্রছাত্রীরা করছে অনেকটা, বাট নট দ্য রিসার্চ স্কলার্স, পিএইচডি স্কলার্স, গ্র্যাজুয়েট স্টুডেন্টস, প্রফেসর্স তো নয়। সো দিস ইজ ওয়ান ক্যারেক্টারিস্টিক অফ অল excellent academic work, and I'm sure in other fields also, বিশেষ করে academic work definitely. I'll just tell you, এইটা এখানে তো আছে নিশ্চয়ই, আমাদের লোগোটা আছে, রামকৃষ্ণ মিশনের লোগোটা এখানে আছে সামনে, এখানে নেই তো, তোমরা তো দেখেছো রামকৃষ্ণ মিশন লোগোটা, ওই সূর্য উঠছে, হাঁস আছে, জল আছে, পদ্ম প্রস্ফুটিত হচ্ছে, আর একটা সাপ, সার্পেন্ট এনসার্কলিং দ্য হোল থিং। তো ওটার মানে, ওটা কিন্তু স্বামী বিবেকানন্দ নিজে এঁকেছিলেন। বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক যেখানে আমি আছি, সেখানে একদিন সকালবেলা একজন ডাচ ভদ্রলোক, উনি স্বামী বিবেকানন্দের লেকচার উনি ছাপাতেন, তো উনি এসে জিজ্ঞেস করলেন সকালবেলা ব্রেকফাস্ট টাইমে, স্বামী ইট উইল বি গুড টু হ্যাভ আ লোগো, যেটা আমরা ছাপিয়ে বিক্রি করবো, তো একটা লোগো থাকলে ভালো হয়। তো স্বামী বিবেকানন্দ ওইখানে একটা পেপার নিয়ে, বর্ণনা আছে, উনি চট করে কেটে একটা স্কেচ করে এরকম করে ছুঁড়ে দিলেন ওর দিকে, ডেস্কের ওভার দ্য টেবল, ড্র ইট টু স্কেল বলে দিলেন। কি মানে এটার? যেখানে সূর্যটা হচ্ছে জ্ঞানের প্রতীক, পদ্মটা হচ্ছে ভক্তির প্রতীক, ঢেউগুলো হচ্ছে কর্মের প্রতীক, আর পুরো জিনিসটাকে এনসার্কেল করে যে সাপটি আছে, আমরা তো বলি কুণ্ডলিনী এসব বলি, বাট বেসিক্যালি ইট ইজ ফোকাস, দ্য পাওয়ার অফ কনসেন্ট্রেশন। এই সবকে একসঙ্গে করলে, জ্ঞান কর্ম ভক্তিকে একসঙ্গে করলে, ইয়োগড উইথ যোগা, আমরা এটাকে সাধারণ ব্যাখ্যা করি কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, রাজযোগ একসঙ্গে করে, বা মাঝখানে যে হাঁস সাঁতার কাটছে, ওটার প্রতীক হচ্ছে পরমাত্মার প্রতীক, ভগবানকে পাওয়া যায়, পরমাত্মাকে পাওয়া যায়, এইটা আমরা ব্যাখ্যা করি। বাট আরেক জায়গায় স্বামীজি এটা অন্যরকম ব্যাখ্যা করেছেন। উনি বলছেন the power, jnana, bhakti and karma yoked to the power of yoga. এই তিনটে, জ্ঞান ভক্তি কর্মের পেছনে যোগের যদি পাওয়ার থাকে, তখন ভগবান লাভ করা যেতে পারে। যোগের পাওয়ারটা, পাওয়ার অফ যোগ মিনস পাওয়ার অফ ফোকাস, পাওয়ার অফ কনসেন্ট্রেশন। পড়াশুনো শুধু কেন, ভগবান লাভ অব্দি হতে পারে ওই পাওয়ার অফ ফোকাস, পাওয়ার অফ কনসেন্ট্রেশন দিয়ে। যোগ টু দ্য পাওয়ার অফ ফোকাস। ওই একজন পজিটিভ সাইকোলজিস্ট, তার বইতে, কনসেন্ট্রেশনের ওপর বই, তিনি ওই সর্পের যে প্রতীকটা ওটা ব্যবহার করেছেন। স্বামী বিবেকানন্দ পড়েননি, আই এম শিওর, নিজের থেকে উনি ভেবেছেন ওটা এক্স্যাক্টলি যা স্বামী বিবেকানন্দ বলছেন। ওটাকে আরো একটু ব্যাখ্যা করছেন যে বেস্ট এক্সাম্পল অফ ফোকাস হচ্ছে এই কোবরা, ফোনা তুলেছে। কি মানে? সো একটা কোবরা, ইমাজিন আ কোবরা উইথ আ রেজড হুড, ইট ইজ ফোকাসড অন দ্য প্রে, মানে ওই ব্যাংকে একটা ইঁদুরকে ধরবে, তার উপর একদম লেজার লাইক ফোকাস, নাম্বার ওয়ান। Number two, it holds the focus.
জি লেজার লাইক ফোকাস তো আমরা সবাই করতে পারি, 1 মিনিট 2 মিনিটের জন্য করতে পারি। আওয়ার প্রবলেম ইজ উই আর আনএবল টু হোল্ড ইট, ইট শিফটস। আর যেটা সোশ্যাল মিডিয়া করে চট করে শিফট করিয়ে দেয় এক জায়গা থেকে আরেক জায়গা। সো উই আর আনএবল টু হোল্ড ইট। দ্য কোবরা ইট হোল্ডস দ্যাট ফোকাস, অনেকক্ষণ ধরে আছে। আর থার্ড ভেরি ইম্পর্টেন্ট, ওই ফোনাটা বলছে ইটস এ সিম্বল অফ কাটিং আউট দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এই জগৎ সংসারকে বাদ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, যে বায়োলজি পড়েছে বলছে না মহারাজ ওইটা তো মানে নয়, আই নো দ্যাট। ফোনাটা ওটা ইটস আ কাইন্ড অফ মেকানিজম অফ দ্য কোবরা, নিজেকে আরও ইন্টিমিডিয়েটিং করার জন্য ফুলিয়ে ওঠে ওটা ওরমভাবে। কিন্তু অ্যাকচুয়ালি এটা ইটস বিং ইউজড ইন আ সিম্বলিক ওয়ে। উনি বলছেন এটাকে এভাবে ভাবো, ও জগৎ সংসারকে বাদ দিয়ে দিচ্ছে। সো 3 কম্পোনেন্টস অফ কনসেন্ট্রেশন। আমি কনসেন্ট্রেশন ফোকাস কি করে করব? একটা হচ্ছে লেজার লাইক ফোকাস, স্ক্যাটার্ড ফোকাস নয়, লেজার লাইক এক জায়গায়। দ্বিতীয় হচ্ছে হোল্ড ইট। তৃতীয় হচ্ছে কাট আউট এভরিথিং এলস, কাট আউট এভরিথিং এলস। হ্যাঁ, আমি দেখেছি ছোট বাচ্চারা যখন পড়ে এইভাবে পড়ে, বইকে রেখে একদম হাতটাকে রাখো এইভাবে করে পড়তে। কি করছে ওরা? ওরা আসলে জগৎটাকে বাদ দেওয়ার চেষ্টা করছে, প্রচণ্ড ফোকাস করার চেষ্টা করছে। তোমাকে ওইভাবে পড়তে হবে না, বাট দ্যাট ইজ দ্য আইডিয়া। ওই কিউবিকেল ওইরকমভাবে কেন করা হয়েছে? আমি হারভার্ডে দেখলাম, আবার মজার কিউবিকেল ছবি দেখিয়েছিলাম, ছোট ছোট বাক্সর মধ্যে বসে, ওর মধ্যে বসে যাও, পা ছড়িয়ে বসতে পারবে, এবার সব চারিদিক থেকে বন্ধ হয়ে যাবে। তুমি বাইরে দেখতে পাচ্ছ, তোমাকে ওর কেউ দেখতে পারবে না। ওটা একটা বাক্স আছে, আর কিছু নেই, ওর মধ্যে তুমি বসে আছো। কিন্তু এবার তার মধ্যে তুমি কম্পিউটার আছে, তুমি পড়াশোনা করতে পারো, ঘুমোতে পারো, যাই করতে পারো। ফোকাস। সো কাটিং আউট এভরিথিং এলস, লেজার লাইক। And Swami Vivekananda বলছেন, secret to concentration is to do whatever you are doing with the fullest possible attention. That's a laser-like focus. তারপরে hold it, don't shake. উত্তরাখণ্ডে একজন সাধু, উনি ধ্যান কি করে করতে হবে তার ইনস্ট্রাকশন দিচ্ছে। সে একদম এনসিসির প্যারেড গ্রাউন্ড ইনস্ট্রাক্টরের মতন। বলছেন হিলো মাত, নড়বে না, সোজা বসে থাকো। বলো মাত, কোনো কথা বলবে না। সোচো মাত, চিন্তা করবে না। Hilo mat, bolo mat, socho mat. Which means be steady, hold that focus, and also cut out everything else. কিছু পজিটিভ সাইকোলজি রিসেন্টলি ওরা বার করেছে যে an optimum time, এটা তুমি নিতেও পারো নাও নিতে পারো। an optimum time is you divide your time into 25 minutes. বেশিক্ষণ যারা পারছে না, বিশেষ করে যাদের ফোকাসের অসুবিধে, সবাই করে না, অনেকে বাই নেচার ইউ আর ফোকাসড, মেনি অফ ইউ আর ভেরি গুড স্টুডেন্টস, সো তোমাদের একটা হ্যাবিট আছে ফোকাস করার। But if you find it difficult, problematic, then you can divide your time into 25-minute gaps. একদম 25 minute without any kind of disturbance, with intensity. এটা সংকল্প করবেন যে I'll cut off this time. এখন থেকে 25 minutes আর কিচ্ছু হবে না, কোনো মোবাইল নয়, কোনো বন্ধুর সঙ্গে কথা নয়, কোনো অন্য চিন্তা নয়, জাস্ট এই বইটাকে, এই লেখাটাকে, অ্যাসাইনমেন্টটা। 25 minutes later I can give a little, যদি ইচ্ছে করে একটা গ্যাপ দিলাম, কয়েক মিনিট এদিক ওদিক দেখলাম, একটু স্ট্রেচ করলাম, একটু গিয়ে জল খেয়ে এলাম, হ্যাঁ, আবার তার নেক্সট 25 মিনিটস। বলছে এটা নাকি ভালো কাজ করে। ডিপেন্ডস, ইউ মাস্ট হ্যাভ ইউর ওন স্টাডি হ্যাবিটস, তো নিজে তৈরি করতে হবে। ইট ডিপেন্ডস ফ্রম, ইট চেঞ্জেস ফ্রম পার্সন টু পার্সন। যদি অনেকক্ষণ ধরে রাখতে পারো কনসেন্ট্রেশন আরও ভালো, না পারলে এটা একটা। Now, Swami Vivekananda উনি যখন বলছেন যে ডু হোয়াট এভার ইউ আর ডুইং উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন, আমরা মনে করতে পারি সব কিছু ফুলেস্ট পসিবল অ্যাটেনশন দিয়ে করবো কেন? আমি একটা বই পড়ছি, ঠিক আছে, ফুলেস্ট পসিবল অ্যাটেনশন। বন্ধুর সঙ্গে গল্প করছি, ফুলেস্ট পসিবল অ্যাটেনশন কি দরকার? তো রিল্যাক্স করছি। বাট নো, ইটস আ হ্যাবিট অফ দ্য মাইন্ড। সো উই হ্যাভ অনলি ওয়ান মাইন্ড। স্বামী বিবেকানন্দ বলছেন, রিমেম্বার ইউ হ্যাভ অনলি ওয়ান মাইন্ড, ইট ইজ দ্য সেম মাইন্ড। যে মনটাকে সারাদিন আমি ছেড়ে দিচ্ছি, ঢিলেভাবে চলছে, যেমন চলছে চলুক, এখানে যেমন চলছে চলুক চলবে না, যেহেতু ইউ হ্যাভ আ রুটিন হিয়ার। মহারাজরা আছেন, ওয়ার্ডেনরা আছেন, একটা টাইম টেবিল, একটা ঘন্টা আছে, সো ইউ আর, ইটস গুড, ইউ আর ইন এ রুটিন। কিন্তু যখন রুটিন নেই, তুমি একা পড়ছো, অন্য কোনো শহরে কেউ বলার নেই, মহারাজ নেই, বাবা মা নেই, একা আছো, যেমন ইচ্ছে তুমি থাকলে, then you will notice one thing, যখন আমার ইচ্ছে হচ্ছে পড়তে, that I have to focus on something, আর মন নিচ্ছে না তখন, because I have let the mind run as it wants to throughout the day. এখন রাত্রিরে পড়ে নেবো,
কাজটা রাত্রে করি না, এখন একটু যাই বন্ধুদের সঙ্গে, এখন একটু ইন্টারনেটে ব্রাউজিং করি, এখন একটু সিনেমা দেখতে যাই, এখন একটু খেয়ে আসি বাইরে গিয়ে। এবার রাত 10টা যখন হলো, কালকে অ্যাসাইনমেন্ট ডিউ, পড়তে বসলাম, তখন মন বলছে পড়বো না। কেন? সারাদিন আমি নেচে খেলে হেসে বেরিয়েছি, এখন এই বোরিং কাজটা করবোই না। তো জোর করে করতে বলো, ঘুমিয়ে পড়বে মন, মাইন্ড উইল গো টু স্লিপ। ইটস দ্য সেম মাইন্ড। যদি অ্যাটেনশনের অভ্যাস না থাকে, what will happen is when I demand attention, the mind will not give attention. So the power of focus, এই বইটা খুব ইম্পর্টেন্ট। এখন অনেকগুলো বই এই বিষয়ে বেরোচ্ছে, আমি 2-3টে বলছি। একটা তো ক্লাসিক ফ্লো, এই বিষয়ে আমি আগেও বলেছি। মিহাই চিকজেনমিহাই একজন পজিটিভ সাইকোলজিস্ট, আমেরিকাতে কাজ করছেন উনি অনেক দিন ধরে। তো হি হ্যাজ রিটেন দিস বুক ফ্লো। ইটস অ্যাবাউট ফোকাস। আমি ফোকাসের বিষয়ে, কনসেন্ট্রেশনের বিষয়ে পজিটিভ সাইকোলজি আজকাল যা আবিষ্কার করেছে, মোস্টলি ওই একটা বই পড়লে অনেক কিছু বোঝা যায়। ইটস ভেরি হেল্পফুল। ফ্লো। উনি মিহাই চিকজেনমিহাই, হি ওয়াজ আ স্টুডেন্ট ইন ভিয়েনা। তখন সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। তো উনি বলছেন যে আমি তখন ইয়াং ছেলে, ভিয়েনা ধ্বংস হয়ে আছে, বম্বিং হয়ে গেছে, তখন রিকনস্ট্রাকশন আরম্ভ হয়নি, পকেটে পয়সাও নেই। আমার সন্ধ্যেবেলা দুটো অপশন ছিল, একটা সিনেমা দেখতে যাব, পয়সা নেই, তারপর দেখলো পাশে একটা লেকচার হচ্ছে, ফ্রি লেকচার। বললো তো ফ্রি লেকচারে যাই, সিনেমা দেখার পয়সা নেই। বললাম আমি ফ্রি লেকচারে গেলাম, সেখানে গিয়ে আমি মন্ত্রমুগ্ধের মতন শুনে গেলাম। কে বলছেন? কার্ল ইয়ুং সেখানে লেকচার দিচ্ছেন। বলছে সেই যে আমার অ্যাট্রাকশন হলো সাইকোলজির প্রতি, তখন টিনেজার, আমি ঠিক করলাম এই সাবজেক্টটাই আমি পড়বো সারা জীবন। আর হিজ হোল ফোকাস, ওনার পয়েন্ট, হিজ স্টাডি ওয়াজ দি কোয়ালিটি অফ লাইফ। আমাদের জীবনের সবচেয়ে উন্নত কোয়ালিটি, বেস্ট লাইফ কখন হয়? অ্যান্ড হি কেম টু দিস আন্ডারস্ট্যান্ডিং, যখন আমরা মোস্ট ফোকাসড, মোস্ট কনসেন্ট্রেটেড, তখনই আমাদের বেস্ট লাইফ হয়। মোস্ট ফোকাসড, হি অলসো সেড, অন সাম ওয়ার্থওয়াইল প্রজেক্ট। আমি তো মোস্ট ফোকাসড হতে পারি একটা সিনেমা দেখার সময়, ক্রিকেট খেলার সময়ও তো মোস্ট ফোকাসড হতে পারি, তাতে কি আমার হাই কোয়ালিটি অফ লাইফ হবে? না। একটা ওয়ার্থওয়াইল প্রজেক্ট। হোয়াট ইজ দ্য ওয়ার্থওয়াইল প্রজেক্ট? তোমার পড়াশোনা হতে পারে, তোমার কাজ হতে পারে, তোমার বই লেখা হতে পারে, ক্রিয়েটিভ এন্ডেভার হতে পারে, সায়েন্স আর্ট কিছু হতে পারে, স্পোর্টস হতে পারে, খেলা, সাম ওয়ার্থওয়াইল চ্যালেঞ্জিং টাস্ক। তাতে যখন আমার প্রচণ্ড ফোকাস আসে, দ্যাট ইজ দ্য মোস্ট হাই কোয়ালিটি লাইফ, যেটা মানুষ রিপোর্ট করছে। সো ইফ আই ওয়ান্ট মাই লাইফ টু বি ভেরি ফুলফিলিং, one of the key components is focus. Concentration chhada, and the ability to pour oneself into the object. Swami Vivekananda bolchen, if I had to do my education all over again, I would develop the power of attachment and detachment, and with a perfected instrument I would go around collecting information, knowledge. স্বামীজি তো এখানেই পড়েছেন। আমি গতকাল প্রেসিডেন্সি কলেজ ইউনিভার্সিটিতে গেছিলাম, ওখানে ওদের নাম করা যারা এক্স স্টুডেন্ট, তাদের নাম বড় বড় করে লেখা আছে। তো 2 জায়গায় দেখলাম স্বামী বিবেকানন্দের নাম বড় করে লেখা আছে। হি ওয়াজ দেয়ার। উনি এরকম সেমিনারেও আসতেন। ওদের একটা পুরনো রেজিস্টার খুঁজে পেয়েছে, সেমিনার হচ্ছে। তো কে কে অ্যাটেন্ড করছেন তার মধ্যে আছেন নরেন্দ্রনাথ দত্ত, ওনার সই আছে। পরবর্তীকালে আরেকটা সেমিনার বেশ কয়েক বছর পরে বলছে আমরা পেলাম, সুভাষচন্দ্র বোস অ্যাটেন্ড করছেন সেমিনারটা। So this ability to throw yourself completely into something, it indicates the quality of your life. একটা কথা আছে আমার খুব ভালো লাগে, what determines the quality of my life? What I think about and how much I think about that determines the quality of my life. আমার মনে আমি কি পুষে রেখেছি আর কতটা পুষে রেখেছি, that will determine the quality of my life. যিনি লিখেছেন উনি বলছেন, আমি যখন এটা অ্যাপ্লাই করলাম দেখলাম আমার ক্যান্সার হয়েছিল, কেমোথেরাপি হচ্ছে, এত টাকা খরচ হচ্ছে, মরেও যাবে হয়তো, এত রকম বাজে চিন্তা, আমার লাইফ একদম একটা নরক হয়ে গেছিল। বাট শি রাইটস দ্যাট আমি ঠিক করলাম এরকমভাবে বাঁচা যায় না, আই উইল কনসেন্ট্রেট, যেটা আমার সবচেয়ে ভালো লাগে সেটার উপরে আমি মন দেবো। ও লেখালেখি করতেন, তো ওইটার উপরে আমি মন দিলাম, আর যতটুকু সময় যা দরকার, হসপিটাল, টাকা, বিল পেমেন্ট, ওইটা না হলে নাই, ওইটুকু করে দিলাম। বাকি সময়টা সব সময় আমি আমার কাজের বিষয়ে চিন্তা করতাম, আমার যে লেখা। বলছে আমার কোয়ালিটি অফ লাইফ বিকেম ইন্টারনাল কোয়ালিটি অফ লাইফ, ইট বিকেম বেটার আফটার ক্যান্সার দেন বিফোর ক্যান্সার। হ্যাঁ, আগে তো আমি এমনিভাবে ভেসে যাচ্ছিলাম জীবনে, এখন ওই চাপে পড়ে নিজেকে আই হ্যাড টু মেক অ্যান এফার্ট আমার জীবনের কোয়ালিটিটাকে ইমপ্রুভ করার জন্য। সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট,
আমি কি আমার ক্যান্সার, রোগ, এই টাকা পয়সার চিন্তা নিয়ে সারাক্ষণ ভাবছি, নাকি আমার ফেভারিট সাবজেক্ট ওইটাকে নিয়ে ভাবছি, একটা কিছু কনস্ট্রাকটিভ ওয়ার্ক জীবনে, একটা বই লিখছি কিংবা ধ্যান করছি, হোয়াট এভার ইট ইজ, সামথিং হাই অ্যান্ড নোবেল, সেখানে মনটা দিচ্ছি, দেন মাই লাইফ উইল ইমপ্রুভ। মিল্টনের কথা আছে, দ্য মাইন্ড ইন ইটস ওন প্লেস ক্যান মেক আ হেভেন অফ হেল অ্যান্ড আ হেল অফ হেভেন। মন নিজের থেকেই স্বর্গকে নরক বানিয়ে দিতে পারে, নরককে স্বর্গ বানিয়ে দিতে পারে। কিভাবে? কি চিন্তা আমি মনে পুষে রেখেছি, কোন চিন্তাটা, আর সেটাকে ডেলিবারেটলি করতে হবে। ডেলিবারেটলি না করলে কি হবে, যেটা ইমিডিয়েট সমস্যা সেটা মনকে সে ভূতের মতন পেয়ে বসবে। আমি যদি ডেলিবারেটলি করি, আমি আমার সাবজেক্ট এই নিয়ে ভাববো, আমি আমার ইষ্ট দেবতা, আমার আরাধ্য দেবতা ওই নিয়ে ভাবো। যোগীরা কি করে, একটা উচ্চ আদর্শের ওপরে মনটা দিয়ে রাখে, বাকি জীবনে যা হচ্ছে হচ্ছে, ও অল্প একটু অ্যাটেনশন দিলেই হয়ে যায়। স্বামী ব্রহ্মানন্দ বলতেন যে মনের 3/4 অফ দ্য মাইন্ড কিপ ইট অন গড। যদি রাখতে পারো যদি, তাহলে 1/4 অফ দি মাইন্ড, 25% মন দিয়ে তুমি সংসারের সব কাজ করতে পারবে। আমরা উল্টোটা করি, ঈশ্বরে মন রাখি না, 100% মন দিয়েও সংসারে কাজ করতে পারছি না আমরা। দ্য মাইন্ড ওই নরক করে দিচ্ছে জীবনকে একটা। সো রিমেম্বার দিস টু থিংস, দ্য কোয়ালিটি অফ ইউর লাইফ ডিপেন্ডস হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট অ্যান্ড হাউ মাচ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। মনের কতটা অংশ সেখানে দিয়ে রেখেছো। অ্যান্ড দ্য মাইন্ড ইন ইটস ওন প্লেস ক্যান মেক আ হেভেন অফ হেল অ্যান্ড আ হেল অফ হেভেন। আমি বিফোর উই গো ইনটু Q&A আরও দুটো পয়েন্ট আমি ছোটো ছোটো করে বলে দিই, ইটস ইম্পর্টেন্ট, নট ডাইরেক্টলি রিলেটেড টু ফোকাস, কিন্তু বলা দরকার। একটা হচ্ছে স্বামী বিবেকানন্দ বলছেন, ফোকাসের থেকেও আগে মোর ইম্পর্টেন্ট অ্যান্ড এনেবলিং কোয়ালিটি ইজ ফেথ ইন ইয়োর সেলফ। নিজের ওপরে আত্মশ্রদ্ধা, নিজের ওপরে বিশ্বাস। ওই স্বামীজির বিখ্যাত কথা, দি ওল্ড রিলিজন সেড হি হু ডাজ নট বিলিভ ইন গড ইজ অ্যান এথিস্ট, দ্য নিউ রিলিজন সেজ হি হু ডাজ নট বিলিভ ইন হিমসেলফ ইজ অ্যান এথিস্ট। নিজের ওপরে যে বিশ্বাস করে না যে আমি পারি, আই ক্যান ডু ইট, আই ক্যানটটা, ইম্পসিবলটা এর থেকে বাদ করে দিয়েছি আমার ভোক্যাবুলারি থেকে, সেই নাস্তিক, যে বিশ্বাস করে না নিজের ওপরে, সেই নাস্তিক। যে নিজের উপরে বিশ্বাস করে সে আস্তিক। মহাত্মা গান্ধী বলছেন, অনলি হি ক্যান বিলিভ ইন গড হু বিলিভস ইন হিমসেলফ। নিজের ওপরে যদি বিশ্বাস না থাকে না, যখন মনে হচ্ছে আমি ঈশ্বরে বিশ্বাস করছি, যখন চাপ আসবে, যখন চ্যালেঞ্জ আসবে জীবনে, তখন দেখবে ঈশ্বরের বিশ্বাসটাও নড়ে যাবে। কি জানি সত্যিকারে আছে কিনা কে জানে, আমার তো কোনোটার উপরে বিশ্বাস নেই, নিজের উপরেই তো বিশ্বাস নেই, ঈশ্বরের বিশ্বাসটাও নড়ে যাবে। সো ওয়ান হু হ্যাজ ফার্ম ফেথ ইন হিমসেলফ ক্যান হ্যাভ ফেথ ইন গড। ঈশ্বর বিশ্বাস। আমি রিসেন্টলি একটা বই পড়ছিলাম, নাম করা সাইকোলজিস্ট ছিলেন ন্যাথানিয়েল ব্র্যান্ডেন, আজকাল খুব একটা কেউ পড়ে না, 6 pillars of self esteem। যেমন স্বামীজির কথাই কি সায়েন্টিফিক্যালি অর্গানাইজ করে উনি বলছেন সেলফ কনফিডেন্স কি করে বাড়াতে পারি। উনি বলছেন 6টা জিনিস, 6টা পিলার আছে সেলফ কনফিডেন্সে, নিজের উপরে বিশ্বাসের জন্য। প্রথমে হচ্ছে লিভিং কনসিয়াসলি। সারাদিন যদি আমি ভেবে দেখো, তুমি ঠিক করলে যে আমার এই আজকের কোর্সের এই বইটা আমি আগামী নেক্সট 2-3 আওয়ার্স আমি পড়বো, বসে বইটা পড়লে, খেটে খুটে পড়লে, এফার্ট দিয়ে, আফটার ইউ ফিনিশ রিডিং দ্যাট বুক, ভেতরে কেমন মনে হয়। আর যদি 3টে ঘন্টা তুমি বসে, ওই 3টে ঘন্টা বসে ইন্টারনেট ব্রাউজিং করলে, এটা ওটা যেখানে যেটা মন যাচ্ছে করলাম, 3 ঘন্টার পর তোমার ভেতরে কেমন অনুভব হবে। যদি একটা কাজ যেটা আমি করতে চাই সেটাকেই করলাম 3 ঘন্টা, আফটার দ্যাট ইউ উইল ফিল মোর ইন্টিগ্রেটেড। ভেতরে একটা সাইকোলজিক্যাল ইন্টিগ্রেশন হবে, ইউ উইল ফিল মোর ফুলফিলড, ইউ উইল ফিল মোর রিচ, একটা সমৃদ্ধ মনে হবে নিজেকে। হয়তো ক্লান্ত থাকবে, বাট দ্যাট উইল বি এ গুড কাইন্ড অফ টায়ার্ডনেস। একটা খেটে খুঁটে যে মানুষ একটা তৃপ্তি পায়, সেই তৃপ্তিটা পাবে। আর সেটা না করে যদি আমি সেই সময় একটা আনকনশিয়াস ড্রিফটিং, এটা ওটা করছি, ইন্টারনেট হয়তো ব্রাউজিং করে যাচ্ছি, 3 ঘন্টা কেটে গেল, তারপরে দেখবে অস্বস্তি বোধ, একটা ডিসগাস্ট, একটা কিভাবে সময় নষ্ট করছি এরকম মনে হবে। এই দুটোর মধ্যে তফাৎটা কি? একটা লিভিং কনসিয়াসলি, ডেলিবারেটলি আমার সময় আমি এইভাবে ব্যয় করব। আরেকটা হচ্ছে এই ফোনে এলো সোশ্যাল মিডিয়া, কতগুলো লাইকস, এই সেলফি, ও কি পাঠিয়েছে, এই দেখে দেখে ঘন্টার পর ঘন্টা চলে গেল, ইউ ফিল ডিসগাস্টেড আফটার দ্যাট। কেউ এরমভাবে মনে করে না দিনের শেষে আমি বেশ 14 ঘন্টা আজকে খেটে খুঁটে সোশ্যাল মিডিয়া এদিক সেদিক করেছি, ব্যাস দিনটা ভালো গেছে, কোনো দিন মনে হবে না। ইউ উইল ফিল ডিসগাস্টেড, ভাবে দূর কীভাবে দিন কাটাচ্ছি।
আর সো লিভিং কনসিয়াসলি, স্বামী বিবেকানন্দের কথা একদম হুবহু, power will come, glory will come, all that is excellent and good will come when the sleeping soul is raised to self-conscious activity, self-conscious action. স্বামীজির কথা, ডেলিবারেটলি কনসিয়াসলি যদি আমি জীবন যাপন করি, কোনো স্পিরিচুয়াল কথা সেখানে বলছেন না, দিস ইজ স্পিরিচুয়ালিটি। সেকেন্ড, অ্যাকসেপ্টেন্স, প্র্যাকটিস অ্যাকসেপ্টেন্স। আমি যেমন, আমি নিজে অন্তত স্বীকার করে নেব, নিজের বিষয়ে একটা ফলস ধারণা না রাখা। আমার এই দোষ ত্রুটি আছে, কাউকে বলার দরকার নেই, বাট আই শুড বি অ্যাওয়্যার আমার এই উইকনেস আছে, আমার এই দোষ ত্রুটি আছে। ওয়ান্স আই অ্যাকসেপ্ট মাই সেলফ অনেস্টলি, একটা ইন্টিগ্রেশন আসবে পার্সোনালিটি, অ্যান্ড দ্যাট মেক্স ইউ কেপেবল অফ ডেভেলপমেন্ট। উত্তরাখণ্ডে একজন বড় সাধু খুব ভালো কথা বলেছিলেন, আপনা সচ্চাই স্বীকার করনা বড়ি ভারী বাত হতি হ্যায়। নিজের বিষয়ের যে ট্রুথ, হ্যাঁ, বড় বড় কথা তো অনেক শুনলাম, আমার কিন্তু অবস্থা এই রকম, আমি অন্য কাউকে বলছি না, নিজের অবস্থা আমি নিজেকে বুঝলাম, দেন আই ক্যান ইমপ্রুভ। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট একটা স্টেপ। এইখানে ওই ব্র্যান্ডন সাহেব বলছেন প্র্যাকটিস সেলফ অ্যাকসেপ্টেন্স, যে আমি এইরকম আচ্ছা, এবার দেখবো তাকে আই ক্যান মেক ইট বেটার। আমার স্ট্রেংথগুলো, ওয়ান শুড নট সেলফ স্যাবোটাজ, ওয়ান শুড অ্যাকনলেজ ওয়ানস ওন স্ট্রেংথস। লিভিং রেসপন্সিবলি, প্র্যাকটিস লিভিং রেসপন্সিবলি, মানে দায়িত্বটা নিজের ওপরে নাও। আমরা চট করে, বিশেষ করে ওই দেশে আমেরিকাতে এখন এটা খুব চল হয়েছে, অন্য সবাইকে ব্লেম, তোমার এরকম অবস্থা কেন, তুমি গাঁজা খেয়ে পড়ে আছো কেন, বেশিরভাগ সময় গাঁজা খেয়ে পড়ে থাকে। তো সবাই নয়, অনেকে, যদি সন্ধ্যেবেলা আমি যেখানে থাকি, যদি রাস্তা আমি বেরোই না আশ্রম থেকে সন্ধ্যেবেলা, সব জায়গায় সর্বত্র গাঁজার একটা গন্ধ পাওয়া যায় চারিদিকে। তো কেন এরকম অবস্থা, আমাকে বলে আমার বাবা মা আমাকে অ্যাবিউজ করেছে, কিংবা সিস্টেমটা খারাপ, আমাকে কোনো চান্স পাইনি আমি, এরকম অনেক আছে। এই প্রবলেম সেই প্রবলেম, আমার কোনো প্রবলেম নেই, আমি তো দেবতা, দেবতুল্য মানুষ। ও কোনোদিন সেই লোকটা যার যাই হোক, নিজের ওপরে কনফিডেন্স, সেলফ এস্টিম, সেলফ কনফিডেন্স কোনোদিন আসবে না যতক্ষণ অন্যদের ওপর চাপিয়ে দিচ্ছি। হতে পারে সিস্টেম খারাপ হতে পারে, আমার অনেক রকম ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে, নো ডাউট, কিন্তু আমার একটা বড় কম্পোনেন্ট আছে, এইগুলোকে নিয়ে আমি কি করলাম, সেই রোলটা যদি আমি ফুলফিল না করি, তাহলে কোনোদিন সেলফ কনফিডেন্স আসবে না। বরং অনেক রকম ডিসঅ্যাডভান্টেজ আছে, কিন্তু তার সঙ্গে আমি লড়ে একটা লেভেলে উঠেছি, আমার প্রচণ্ড সেলফ কনফিডেন্স আসবে তখন। সো অ্যাকসেপ্ট লিভিং রেসপন্সিবলি। তারপরে উনি বলছেন যে অ্যাসার্টিভ, প্র্যাকটিস অ্যাসার্টিভনেস। এটা আমাদের ইন্ডিয়ান ছেলেমেয়েদের একটু দরকার। আমরা অনেকে এখানে ভালো ভালো ছাত্র, আমি আমেরিকায় দেখেছি, ভালো ছাত্র, ভালো মানুষ, ছেলেমেয়েরা ভালো ডিগ্রি নিয়ে এসেছে, রিয়েলি কম্পিটেন্ট, কিন্তু নিজের বিষয়ে একটু লাজুক, ওখানে একটু পুশি হতে হয়, শুধু ওখানে নয়, এখন এখানেও। সো হোয়াট ইউ ওয়ান্ট টু সে, প্লিজ সে হোয়াট ইউ ওয়ান্ট টু সে। হ্যাঁ, কথা ঘুরিও না, তুমি যা চাইছো সেটা চাইতে পারো। Remember, always the other person has the right to reject what you are saying. Other person has the right to say no to what you are saying. That's there. Kintu, be assertive. Don't be aggressive. Don't be manipulative. But be assertive. Aggressive একদিকে, manipulative একদিকে। Aggressive যারা হয়, অনেক সময় শক্তিমান যারা একটু বুলি টাইপের হয়, তারা aggressive হয়, জোর জার করে, চিৎকার চেঁচামেচি গায়ের জোরে করতে চেষ্টা করে। আবার উল্টো হয়, একটু চালাক টাইপের, শ্রুড, তারা ম্যানিপুলেট, পলিটিক্স খেলে করতে চায়। ডোন্ট বি ইদার, দুটোই খারাপ, আর দুটোই আলটিমেটলি সাকসিড করে না। মাঝখানে যে অ্যাসার্টিভ, হ্যাঁ, নিজের কথাটা বলতে, ক্লাসের মধ্যে বলতে ভয় পায় না, কাজের মধ্যে বলতে ভয় পায় না, ফ্যামিলিতে বলতে ভয় পায় না, বাট অ্যাসার্টিভলি, নট অ্যাগ্রেসিভলি। সত্য কথা উইথ রেসপেক্ট নিশ্চয়ই বলবে, কেন বলবে না? যা চাইবার কথা চাইবে, কেন চাইবে না? But remember, you may not get, but you have the right to ask. এখানে নিজেকে যখন অ্যাসার্ট করবে, একটা কনফিডেন্স আসবে নিজের জীবনে। আচ্ছা, লিভ পারপাসফুলি। স্বামীজিও বলেছেন অনেকবার, এই ব্র্যান্ডন সাবু বলছেন, কনফিডেন্সের জন্য একটা দরকার এম ইন লাইফ। আমি যদি সবাই যেটা করছে আমি ভেসে যাচ্ছি, তুমি এই যে করছো, এটা তুমি কি চাও? আমি ওরকম ভাবিনি, বাবা মা ভর্তি করে দিয়েছে তাই জন্য আছি আমি। তাহলে কিন্তু কোনোদিন নিজের ওপরে কনফিডেন্স আসবে না। বলবে হ্যাঁ আমি চাই,
এই ডিগ্রিটা আমি চাই, এই বিদ্যাটা আমি চাই, এই সার্টিফিকেটটা আমি চাই, তাই জন্য আমি করছি, ইউ উইল হ্যাভ কনফিডেন্স ইন ইয়োর সেলফ। একটা এস্টিম আসবে দ্যাট আই অ্যাম ডুইং হোয়াট আই ওয়ান্ট টু ডু, লিভিং পারপাসফুলি। আমি একটা পারপাস নিয়ে বেঁচে আছি এখানে। অনেক সময় চাপে হয়, আমি ভাবি কেন আমেরিকাতে ছাত্রীরা ওখানে এত ফ্রিডম কিন্তু এত রেসপন্সিবল কি করে। আমি এখানে একদম সেই প্রেসিডেন্সির থেকে সাধারণ কলেজ অবধি দেখেছি সব জায়গায় দেওয়াল লেখন, হইচই কাণ্ড, এই আন্দোলন, সেই সারাক্ষণ হই হই চলছে একটা কাণ্ড, অনেক কিছু গোলমাল চলছে, পিকুলিয়ার। কিন্তু ওই ছাত্রগুলি যখন আমেরিকায় যাচ্ছে করছে না তো, কি ওখানে খুব কড়া নিয়ম? নট এট অল, টোটাল ফ্রিডম। ওয়ান থিং ইজ, আমার মনে হয় এখানে সেন্স অফ পারপাসটা একটু কম। এখানে বাবা মারা বাচ্চাদের বাচ্চা করেই রাখতে চায়, তো বাবা মারা সব টাকা পয়সা দিয়ে দিচ্ছে, সব কিছু। এখন তুমি গিয়ে বাবা মার পয়সাতে আহ্লাদে আছো সে কলেজে, এখন সেই তো যা ইচ্ছে তাই করছে। আমেরিকায় আমি দেখেছি কলেজে পড়ছে, আমি হার্ভার্ডে দেখলাম, আমি তো সুখে ছিলাম, আমার তো টাকা দিয়ে দিয়েছে ইউনিভার্সিটির থেকে, কিন্তু অন্য ইয়াং ছেলে মেয়েরা কি প্রেশারে, তাদের খাওয়ার জন্য, থাকার জন্য 2-3টে করে চাকরি করছে, টিউশন ফিস দেওয়ার জন্য 2-3টে করে পার্ট টাইম জব করছে। কেউ ওয়েটার স্টারবাক্সে কাজ করছে, কেউ লাইব্রেরিতে কাজ করছে, তাদের একটুও সময় নেই। পড়াশোনা, এত পড়াশোনার চাপ। আমার তো পড়াশোনা করে আমি একদম সে ঘুরে বেড়াচ্ছি এখানে ওখানে, এই লেকচারে যাচ্ছি সেই লেকচার, ওদের সময় নেই। আর টেনশনও কম নয়, লোন নেওয়া আছে সেটাকে ফেরত দিতে হবে, এরপরে পিএইচডিতে চান্স পাবে কিনা, তারপরে কোথাও চাকরির চান্স আছে কিনা, এইভাবে। তো এই রেসপন্সিবিলিটি খুব কম বয়সে ওদের ওপর রেসপন্সিবিলিটি আসে। সো উই অলসো শুড হ্যাভ, আমাদের সোসাইটি যেদিকে যাচ্ছে কিন্তু ওই দিকেই যাচ্ছে, সো ইউ উইল অলসো হ্যাভ টু লিভ রেসপন্সিবলি। অ্যান্ড ফাইনালি মোস্ট ইম্পর্ট্যান্ট, একটা সেন্স অফ পার্সোনাল ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে আমার মরাল স্ট্যান্ডার্ড, আমি সত্য কথা বলবো, আমার নিজের একটা ডিসিপ্লিন থাকবে জীবনে, অন্যদের সঙ্গে ব্যবহারের আমার স্ট্যান্ডার্ড থাকবে, আমি ভদ্র ব্যবহার করব, আমার স্ট্যান্ডার্ড। অন্যরা বলছে বলে শুধু নয়, আমি সবাইকার কাছ থেকে, বাবা মা মহারাজদের কাছ থেকে, বই থেকে সব শিখলাম, এর মধ্যে আমি যেটা ভালো লাগলো, মাই পার্সোনাল স্ট্যান্ডার্ডস। আমার স্ট্যান্ডার্ডের নিচে যদি আমি নিজে হয়ে যাই, আমার ভেতর থেকে বিবেক বলতে থাকবে তুমি লোক ভালো নাও, তোমার দ্বারা হবে না। যে এই যদি কথাটা বলতে থাকে ভেতর থেকে আমার অন্তরাত্মা, আমি কখনো নিজের উপরে কনফিডেন্স আসবে না। সো অলওয়েজ ট্রাই টু মেনটেন আ সার্টেন স্ট্যান্ডার্ড অফ ইন্টিগ্রিটি, অফ অনেস্টি টু মাইসেলফ। তো এটা যদি থাকে, তাহলে 6টা জিনিস, দেখো 6টা পিলার সেলফ কনফিডেন্সের জন্য, নিজের ওপরে শ্রদ্ধার জন্য। লিভিং কনসিয়াসলি, ইন প্র্যাকটিস অফ অ্যাকসেপ্টিং ইয়োর সেলফ, ইন প্র্যাকটিস অফ accepting responsibility জীবনের জন্য, and then the practice of asserting yourself, and the practice of a purposeful life, and the practice of personal integrity. আর ওখানে ব্র্যান্ডন সাহেব বলছেন, দেখো এগুলো সবগুলো কিন্তু প্র্যাকটিস। বলো না আমার এই কোয়ালিটি নেই, আমি কি করব, এটা কোয়ালিটির কথা বলা হচ্ছে না, এটা একটা অ্যাকশন ওয়ার্ড, করার কথা। প্রত্যেকটা হচ্ছে করলেই হবে, একটু চেষ্টা কর, প্রত্যেকটাতে আমি চেষ্টা করছি কিনা, then you will definitely have confidence in yourself. Last point and I'll conclude here. শ্রদ্ধা, নিজের ওপরে কনফিডেন্স এবং কনসেন্ট্রেশন, এটাতে দিস ইজ এনাফ? নো, একেবারেই নয়। সে রাবণেরও প্রচণ্ড সেলফ কনফিডেন্স ছিল আর প্রচণ্ড ফোকাস ছিল, কিন্তু সে রাবণ, একটা রাক্ষসও হতে পারে উইথ প্রচণ্ড সেলফ কনফিডেন্স অ্যান্ড, বলতে চাই না, একজন বিরাট বড় দেশের লিডার যার জন্য বিরাট যুদ্ধ চলছে এখন, তারও প্রচণ্ড কনফিডেন্স আর কনসেন্ট্রেশনও আছে, কিন্তু তাতে অবস্থাটা কিন্তু ভালো, রেজাল্টটা ভালো হচ্ছে না। কিন্তু তার সঙ্গে দরকার এই সেলফলেসনেস, যে নিজের জন্য সেলফিশ, এটা ইনম্যাচিওর। যতটা সেলফলেস ততটা ম্যাচিওরিটি। আর এই ম্যাচিওরিটি যে বয়সের সঙ্গে হয় তা নয়, কিন্তু আমি আমার চাই চাই চাই, এটা হচ্ছে একটা ইনম্যাচিওর, বাচ্চারা করে। তারপরে যখন when you are teenager or come to your age, a certain amount of selflessness is expected. যত সেলফলেস হবে, যত আনসেলফিশ হবে, you are not the loser, never, you are always the gainer. কিছু না হলে অন্তরে তৃপ্তি থাকবে, বাইরেও সাকসেসফুল হবে। যারা যে কোনো অর্গানাইজেশনে দেখবে মোস্ট ভ্যালিউড মেম্বার, মোস্ট রেসপেক্টেড মেম্বার, যার প্রচণ্ড কনসেন্ট্রেশন আছে, কনফিডেন্স আছে, নো,
তাকে দেখলে লোকে বলবে কি স্মার্ট লোকটা দেখেছো, কি ব্রিলিয়েন্ট লোকটা দেখেছো, কিন্তু মানুষ হিসেবে অত্যন্ত বাজে লোক একটা। কিন্তু যে সবচেয়ে সেলফলেস, যে সবচেয়ে অন্যদের জন্য সময় দেয়, অন্যদের জন্য অলওয়েজ দেয়ার ফর আদার্স, এই সেলফলেসনেস, আনসেলফিশনেস ইজ এ টেস্ট অফ ট্রুথ। একটা জিনিস যত আনসেলফিশ, যত সেলফলেস, দ্যাট ইজ ক্লোজার টু দ্য ট্রুথ। স্বামী বিবেকানন্দ এই কয়েকটা টেস্ট দিয়েছেন ট্রুথ। দ্যাট উইচ মেক্স ইউ স্ট্রং, দ্যাট ইজ দ্য ট্রুথ। That which makes you weak, reject as poison. That which unites, that is truth. That which divides, that is falsehood. That which is unselfish is truth. That which is selfish is falsehood. So a selflessness. এই তিনটে জিনিস আজকে I am sharing with you. It is like a philosophy of life. First, আমার বলা উচিত ছিল self-confidence. Second, your power will come from focus. যতটা ফোকাস করতে পারবে ততটা। আমি মাঝে মাঝে বলি, আমেরিকাতে তো এখন টাকা যাদের আছে তাদের কথা বললে লোকে শুনবে, আচ্ছা আচ্ছা। তো বলছে ওখানে ওয়ারেন বাফেটের কথা বলো, ওয়ারেন বাফেট খুব বড় ইনভেস্টর, মানে ওয়ান অফ দ্য রিচেস্ট পিপল, আর $multi-billion বিজনেস এসব আছে। তো সবাই জিজ্ঞেস করে আপনার সাকসেস স্টোরি অফ সাকসেস কি, সিক্রেট অফ সাকসেস, কি করে এত ধনী হলেন? উনি সবসময় বলেন, আই ক্যান টেল ইউ, ইউ ক্যান অলসো ডু ইট, বাট আই নো ইউ উইল নট ডু ইট। কি সেটা? বলছে দিনে আমি 500 পাতা, অন্তত 500 পাতা পড়াশোনা করি, 500 পেজেস আ ডে। 500 পেজেস আ ডে কম কথা নয়। আমি হার্ভার্ডে যখন অ্যাসাইনমেন্ট করতাম তখন হয়তো দিনে 200-300 পাতা পড়তে হতো, তার বেশি নয় ম্যাক্সিমাম। তো একটা মানুষ এখন 80+ ইয়ার্স বলছে আমি প্রতিদিন 500 পেজেস পড়ি, নিজের বিজনেস সম্পর্কে আর অন্য জিনিসও। এটা সবাই পারে, তোমরা করবে না আমি জানি, আমি বলছি তোমাদের সিক্রেটটা। তো দিস ইজ দ্য থিং, the focus, the power of intense focus. আমেরিকাতে হিরো হচ্ছে এইসব বিলিয়নিয়াররা। এখন ইলন মাস্কের নাম শুনেছো? ইলন মাস্ক, শুনেছ? তো ওখানে ওইসব এরা সব হিরো। তো ইলন মাস্ক যখন ছোটবেলায় স্কুলে পড়তো, তখনকার দিনে ওই বই এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 2 বার পড়েছে, পুরো এনসাইক্লোপিডিয়াটা। স্কুল স্টুডেন্ট বলে অন্তত তাই। স্বামী বিবেকানন্দ পড়েছিলেন, আমরা গল্পতে পাই, এই শরৎচন্দ্র বেলুর মঠে গিয়ে জিজ্ঞেস করছেন স্বামী বিবেকানন্দকে, এই এতগুলো মোটা মোটা বই একটা মানুষ জীবনে পড়তে পারে? তখন 10টা ভলিউম ছিল। তো স্বামী বিবেকানন্দ বলছেন তুমি কি বলছো, এর 9টা ভলিউম আমি পড়ে নিয়েছি, আই এম অন দ্য 10th, ইউ আস্ক মি এনিথিং ফ্রম দ্য 9 ভলিউমস। তো শরৎচন্দ্র আবার বার করে করে জিজ্ঞেস করছেন র্যান্ডম, এখান থেকে ওখান থেকে, আর স্বামীজি প্রত্যেকটা আনসার দিলেন ঠিক ঠিক, কোনো কোনো জায়গায় কমা ফুল স্টপ অব্দি বলে দিলেন। তো শরৎচন্দ্র অবাক, কি করে সম্ভব? বলছেন বাই কনসেন্ট্রেশন অ্যান্ড পিউরিটি অফ মাইন্ড ইট ইজ পসিবল। সবাই করতে পারে, অতটা না পারলেও অনেকটা পারি আমরা, যা পাচ্ছি তার থেকে অনেক বেটার হতে পারে। তো ইলন মাস্ক তো ও তো বলছে পড়েছে 2 বার এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, তোমরা পড়তে আরম্ভ করো না। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পড়তে হবে তো বলছি না, বাট দ্য আইডিয়া অফ ফোকাস। অ্যান্ড থার্ড, ভেরি ইম্পর্টেন্ট, সেলফলেসনেস, লিটল বিগার দেন মি। আর সেটা পরে হবে, এখন নয়, এখন তো আমি ছোট, আমি ছাত্র না, এখনই হবে, এখনই হবে। আমি একটা মজার ঘটনা বলে শেষ করি। আমি বিএড কলেজে ছিলাম, তো আমরা ইন্টারভিউ করতাম, যারা বিএড পড়তে আসবে তাদের ইন্টারভিউ করতাম। তো মজার মজার ঘটনা হতো মাঝে মাঝে। হ্যাঁ, আমার মনে আছে বাংলার ইন্টারভিউ হচ্ছে, একজন ক্যান্ডিডেট এসে বসেছেন, তাকে প্রশ্ন করা হচ্ছে, আচ্ছা বলো তো সরোজ গোস্বামীর নাম বলো। তো সেই ছেলেটি, মাস্টারমশাই, বাংলার মাস্টারমশাই, সে বলছেন রূপ। আমাদের দিকে তাকাচ্ছে ঠিক হচ্ছে কিনা। সনাতন, আর মনে পড়ছে না। তারপরে বলল জয় গোস্বামী, যিনি বাংলার মাস্টারমশাই, উনি উফ এরকম। তো সেইখানে একজন ক্যান্ডিডেট এলেন, বিরাট লম্বা দাড়ি, এরকম ঝাঁকড়া ঝাঁকড়া চুল, আমরা দেখে তো অবাক হয়ে গেছি, কি ব্যাপার? বলছে আমি কালীর সাধক। তাই? তা আপনি কি করেন মাস্টারমশাই? বলছে আমি রাত্রিরে কালী কীর্তন করি। আমাদের ওয়ার্ডেন মহারাজ যিনি ছিলেন, উনি বললেন যে বাবা তুমি এখানে যদি এরকম করো তো অন্য ছাত্ররা তোমার পেছনে লাগবে, তুমি থাকতে পারবে তো হোস্টেলে? ও খুব মিষ্টি ভাষী, উনি বলছেন, ওই বলছে যে আমার কোনো অসুবিধে নেই মহারাজ, ওরা থাকতে পারবে কিনা সেটা সন্দেহ আছে। এত কনফিডেন্স নিজের ওপরে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল ওনার এত সুন্দর ব্যবহার, এমন লিডারশিপ, সব ওই ব্যাচের, এখনো অব্দি আমি মনে রেখেছি, হ্যাঁ, সব ছাত্ররা আজ অব্দি ভুলতে পারেনি তাকে।
সে সবাইকার জন্য অলওয়েজ রেডি টু হেল্প এভরিবডি, সবাইকার সঙ্গে মিষ্টভাষী। উইদিন ফিউ ডেজ হি বিকেম দ্য লিডার অফ দ্য এন্টায়ার ব্যাচ। যত আমাদের কাজ, জগদ্ধাত্রী পুজোর খাওয়া টাওয়া সব কিছু উনি দায়িত্ব নিয়ে করে, আর একবারও রাগ করা নয়, বিরক্তি নয়। আর অদ্ভুত দেখলাম, সবাই ওর কথা শোনে, সবাই। কালীর সাধনা কিছু ব্যাপার আছে বলে মনে হচ্ছে, কিন্তু ওই আনসেলফিশ, সব সময় সবাইকে সাহায্য করার জন্য। কারোর শরীর খারাপ আছে, কারোর কিছু দরকার, ও ছুটে গিয়ে আগে আগে করবে, লিডারশিপ। এখন স্কুলের হেডমাস্টার আছেন বলে আমি শুনেছি। এই বলে আমি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি হিয়ার। থ্যাংক ইউ।